জানেন তো, কাউকে ভালোবাসলে ঠিক ততটা পাশে থাকতে হয় যতটা পাশে থাকলে একসাথে গোটা পৃথিবী পেরিয়ে যাওয়া যায়। যেখানে দাঁড়িয়ে থেকে হ্যাপি এন্ডিংটাকে শুধু জাস্ট একটা মিথ বলে মনে হয় না। আজ দেখাই যাক গল্পের চরিত্রেরা ঠিক কতটা কাছাকাছি যেতে পারে সেই শেষের, যেখান থেকে হয় জিতে ফেরা যায়, নয়তো একেবারে হারিয়ে যেতে হয়। চলুন তবে শুনে নেওয়া যাক আজকের বিশেষ গল্প, সৃজা ঘোষের কলমে তুমি রবে নীরবে। আর মাত্র 3 দিন বাকি, তারপরেই তিতলির বিয়ে। সারাদিন গোটা বাড়ি জুড়ে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের আনাগোনা, বিভিন্ন রকম কথা, বিভিন্ন রকম আলাপ আলোচনা। তার মাঝেও তিতলি বড্ড আনমনা। তার মন যেন পড়ে আছে অন্য কোথাও। দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে একা একা এক মনে একটাই গান শুনে চলেছে সে বারবার। মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম তুমি রবে নীরবে। মনে মনে কি যেন ভাবছিল তিতলি। হঠাৎ নিজের ফোনের রিংটোন শুনে ঘোর ভাঙল তার। ফোনটা হাতে তুলে নিতেই তিতলির মুখে হাসি ফুটে উঠল। মনে পড়ে গেল হাজার হাজার পুরনো স্মৃতি। খুব চেনা নম্বর, ফোনের ওপারে আলোক বর্ণা। আর একটুও দেরি না করে ফোনটা রিসিভ করল তিতলি। হ্যালো 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 বর্ণা, তাহলে ফাইনালি তুই কল করলি, বল। বাবা, এত উত্তেজনা? তুই একটু বদলালি না না রে তিতলি? আমি কেনই বা বদলাবো? আমার বই গেছে বদলে যেতে। আর তাছাড়া এতদিন পরে তুই কল করেছিস, প্রায় বছরখানেক পর, তো এতটুকু উত্তেজিত হব না নাকি? হ্যাঁ সত্যি, প্রায় 1 বছর তোকে কল করা হয়নি, তোর সাথে কথা বলা হয়নি। তাতে কি হয়েছে? আমি তো জানি তুই অফিসের কাজে কতটা বিজি থাকিস। সময় হয়নি তাই কল করতে পারিসনি। আমি জানি তুই সময় পেলে ডেফিনেটলি আমাকে কল করতিস। তা ঠিকই বলেছিস। যাই হোক, কেমন আছিস তুই? বিয়ের সব প্রিপারেশন কেমন চলছে? আমার কথা এখন কিছু বলবো না, এতদিন পরে তুই কল করেছিস তাই আগে তুই বলবি। আচ্ছা বেশ, জো হুকুম ম্যাডাম। আগে বল, তুই কেমন আছিস? কাজ কেমন চলছে তোর? স্বপ্নের শহর মুম্বাই কি এখনো তোর স্বপ্নে আসে, নাকি এখন নিজেই কাজের সূত্রে ওখানে থাকিস বলে মুম্বাইয়ের স্বপ্নগুলো সব বদলে গেছে? আর স্বপ্ন, এখন স্বপ্নে শুধু একটাই দৃশ্য দেখতে পাই জানিস। আমায় গুড বাই বলতে এসে কলকাতা এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে তুই অনবরত কেঁদেই চলেছিস। এই দৃশ্যটাই বারবার দেখতে পাই স্বপ্নে, আর অন্য কোনো স্বপ্ন আসে না রে। ধুর, এটা আবার কোনো কথা হলো নাকি? সিরিয়াসলি বলছি রে। সে নয় একটু কেঁদেছিলাম, তাতে কি হয়েছে? তোর তো সেই ছোট্টবেলা থেকে স্বপ্ন ছিল মুম্বাই যাবি, গল্প লিখবি, সেই গল্প থেকে সিনেমা বানাবি। মুম্বাইও বারবার তোর স্বপ্নে আসতো, তোর ইচ্ছেগুলোকে আরো বাড়িয়ে তুলতো।
তাই একদিন না একদিন তো তোকে ওখানে যেতেই হতো বল। তুইও সেটাই করলি, তুই মুম্বাই চলে গেলি, আর এখন নিজের স্বপ্নগুলো পূরণ করার পিছনে দিন রাত পড়ে আছিস। এটাই তো ন্যাচারাল, তাই না? আর স্বপ্ন কোথায় ভেবেছিলাম দুর্দান্ত প্রেমের গল্প লিখব, সেটা থেকে কালজয়ী প্রেমের সিনেমা বানাবো। এখন সাবানের অ্যাড কপি লিখছি, আর লোকজনের সেই সাবান দিয়ে স্নান করার ভিডিও বানাচ্ছি। এই তো জীবন কালিদা, এই তো জীবন। সে যাই হোক, কোথাও একটা থেকে তো শুরু করতেই হতো বল। কে জানে, হয়তো হতো, বা হয়তো। কিরে, হঠাৎ চুপ করে গেলি কেন? কি হলো? না না, কিছু না। উফ, তোর এই বদ অভ্যাসটা দেখছি এখনো বদলায়নি। কিছু জিনিস কখনো বদল হয় না, বুঝলেন তিতলি দিদিমণি? সে নয় বুঝলাম, কিন্তু তুই কেমন আছিস সেটা একবারও বললি না। কথাটা যে এড়িয়ে গেলি আমি কিন্তু দিব্যি বুঝতে পারলাম। কি আর বলবো বল, কি হয়েছে বর্ণা? তোকে বড্ড মিস করি রে, খুব মিস করি, খুবই খুবই বেশি মিস করি তোকে। যাক, শুনেও ভালো লাগলো। তার মানে তুই মুম্বাই গিয়েও আমাকে অন্তত ভুলে যাসনি। ভুলে যাব তোকে, তিতলিকে? সেটা কি কোনোদিন সম্ভব? না মানে, আমি ভাবতাম এত কাজের মাঝে, প্রতিদিনের দৌড়ির মাঝে, নানান রূপ রস গন্ধ বর্ণের মাঝে হয়তোবা আমার কথা একেবারেই মনে পড়ে না তোর। না না, এটা কোনো দিন সম্ভব নয়। মুম্বাই আসার পর এমন একটাও দিন কাটায়নি যেদিন তোর কথা মনে পড়েনি। রোজ মনে পড়েছে, বারবার মনে পড়েছে, কিন্তু কি হলো বর্ণা? না, কিছু না। উফ, আবার? ছাড় না এসব, এবার তুই বল, তোর খবর কি? কেমন আছিস তুই? আমি দিব্যি আছি। লাস্ট 2-3 মাস ধরে গাদা শপিং করেছি, যা ইচ্ছে তাই কিনেছি, কিচ্ছু বাদ পড়েনি কেনাকাটায়। ইনফ্যাক্ট দোকানদারগুলো অবাক হয়ে যেত আমার শপিং ব্যাগের সংখ্যা দেখে। গ্রেট, তাহলে বিয়ের বেনারসি নিশ্চয়ই কিনে ফেলেছিস অলরেডি? অবভিয়াসলি, ওটাই তো সবার আগে কিনেছি। আচ্ছা, হঠাৎ তোর বিয়ে ঠিক হলো কি করে? না মানে, তুই 2-3 দিন আগে টেক্সট করে জানালি যে সামনের রবিবার নাকি তোর বিয়ে। বিয়ে ঠিক হয়েছে প্রায় 6 মাস আগে। ওই হঠাৎ করেই বলতে পারিস। বাবার এক বন্ধুর ছেলে অরণ্য ছোটবেলায় আমাদের বাড়িতেও এসেছে কয়েকবার। এখন যদিও পার্মানেন্টলি কানাডায় থাকে, ওখানেই চাকরি করে অ্যাজ আ সিভিল ইঞ্জিনিয়ার। গত বছর বাবার মেজর একটা হার্ট অ্যাটাক হয়েছিল। তারপর থেকেই বাবা আমার বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজছিল চারদিকে। আমি একমাত্র সন্তান বলে নাকি আমার বিয়ে না দিলে সে শান্তি পাবে না কিছুতেই। আর ঠিক তখনই ওই সম্বন্ধটা আসে। আমাকে কিছু না জানিয়েই বাবা অরণ্যের সাথে আমার বিয়ে দিতে রাজি হয়ে যায়। এক মিনিট, আমি কিচ্ছু বুঝতে পারছি না দিদি। কাকুর মেজর হার্ট অ্যাটাক, তাও আবার গত বছর মানে তো আমার মুম্বাই চলে আসার পর। তারপর ছেলে খোঁজা, তোর বিয়ে ঠিক হওয়া, সেটাও প্রায় 6 মাস আগে বলছিস। তাহলে এতদিন ধরে তুই আমাকে কিছু বলিসনি কেন তিতলি? বলিনি কারণ কি? কি এমন কারণ? তুই এরকম কেন করলি এরকম? বল, একবার তো আমাকে জানাতে পারতিস, অন্তত একটা বার। তুই কি আমাকে এতটুকু নিজের বলে মনে করিস না? কিছু বলিসনি আমাকে এতদিন। Why, তিতলি, why? Please give me an answer. রিল্যাক্স বর্ণা, প্লিজ একটু শান্ত হ প্লিজ। শান্ত থাকতে পারছি না তিতলি,
জাস্ট পারছি না। এত কিছু ঘটে গেল আর তুই আমাকে কিচ্ছু জানানোর প্রয়োজন বোধ করিসনি। প্লিজ টেল মি ওয়াই। তুই একটা স্বপ্ন নিয়ে মুম্বাই গেছিলি বর্ণা, সেই স্বপ্ন পূরণের পথে আমি বাধা হতে চাইছিলাম না রে। আমি জানতাম যে সব কিছু তোকে বললে তুই কিছু না ভেবে আমার কাছে ফিরে আসার চেষ্টা করতি। হ্যাঁ হ্যাঁ, আমি আসতাম, সেই জন্যই আমি আসতাম। আই স্টিল হ্যাভ দ্য সেম ফিলিং ফর ইউ। সেই জন্যই আমি আসতাম, সেই জন্যই আমি আসতাম তিতলি, সেই জন্যই আমি আসতাম। শোন বাবু, একটু শান্ত হ প্লিজ, আমার জন্য প্লিজ। এই বিয়েটা কেন করছিস তিতলি? কেন করছিস এই বিয়েটা? কি আর করব বল, আর কি উপায় আছে? বাবা যে কিছুতেই শুনতে চাইছে না। তুই কথা বলার চেষ্টা করেছিলি? অবভিয়াসলি অনেকবার বলেছি। কোনো লাভ হয়নি? আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম আমি আর 5টা মেয়ের মতো নই, আমি আলাদা। আমি কোনো ছেলেকে বিয়ে করতে চাই না, আর সেই বিয়ে করলেও আমি কোনো দিন ভালো থাকতে পারবো না। যে সংসার করে দেওয়ার স্বপ্ন বাবা মা দেখছে, সেই গতানুগতিক সংসার করতে আমি কোনো দিনই পারবো না করতে। তাহলে নিজের এই ক্ষতিটা কেন করছিস তিতলি? কেন? ওরা কিছুতেই শুনছে না রে আমার কথা, কিছুতেই শুনছে না। বাবা বারবার বলছে যে ওরা না থাকলে আমার কি হবে, আমাকে কে দেখবে? আমি দেখব। আই উইল বি দেয়ার ফর ইউ। কিছু বলছিস না কেন? তুই তো সবটাই জানিস। আমরা তো সবটা প্ল্যান করেছিলাম, তাই না? প্লিজ কিছু বল। জীবন তো সবসময় প্ল্যান মাফিক চলে না রে। তিতলি, তোর আর আমার আলাপ তো আজকের নয়। সেই স্কুল থেকে আমরা একে অপরকে চিনি। উই ওয়ার বেস্ট ফ্রেন্ডস ইন স্কুল, অ্যান্ড দেন ইভেনচুয়ালি উই বিকাম লিটল মোর দ্যান জাস্ট বেস্ট ফ্রেন্ড। কলেজ শেষ করে আমার মুম্বাই আসার কারণ কি শুধুই আমার স্বপ্ন পূরণের জন্য? তুই ছিলি না আমার স্বপ্নে? তুই কি তখন আমাকে জোর করিসনি বল? হ্যাঁ মানছি, আমি তোকে জোর করেছিলাম মুম্বাই যাওয়ার জন্য। আমি চেয়েছিলাম তোর স্বপ্নগুলো পূরণ হোক অ্যাট এনি কস্ট। মুম্বাই আসার আগে আমি তোর কাছে সময় চেয়েছিলাম তিতলি। আমি তোকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে অন্তত 5টা বছর দে। বলেছিলাম যে আমি নিজে একটু সেটেল হয়ে গেলেই, আমার রোজগারটা একটু ঠিকঠাক হয়ে গেলেই তোকে নিয়ে আসব। তখন তুই আমাকে আশ্বাস দিয়েছিলি যে তুই আমার জন্য অপেক্ষা করবি, আমাকে সেটেল হওয়ার জন্য সময় দিবি। ততদিন তুই কলকাতায় থেকেই প্রাইভেট স্কুলে চাকরি করবি, তাতে তোর এক্সপিরিয়েন্স বাড়বে। তারপর মুম্বাই আসার পর তুই এখানে প্রাইভেট স্কুলগুলোতে অ্যাপ্লাই করবি, যাতে আমাকে একা সব খরচ চালাতে না হয়। দেন উই লিভ হ্যাপিলি এভার আফটার। তুই বলেছিলি তো তিতলি, বল, বলেছিলি তো? কিছু তো বল প্লিজ, আমি হাত জোড় করছি তোর কাছে। বাবার মেজর হার্ট অ্যাটাকের পর থেকেই সব বদলে গেল রে, সব বদলে গেল। আমার কিচ্ছু করার ছিল না। আই এম সো সরি বর্ণা, আই এম সো সরি। তাহলে কি হ্যাপিলি এভার আফটার বলে কিছু হয় না? সবটাই মিথ্যে? হয়, নিশ্চয়ই হয়। তুই মুম্বাইয়ের খুব নাম করার রাইটার অ্যান্ড ডিরেক্টর হয়ে উঠবি একদিন। ওটাই হবে তোর হ্যাপিলি এভার আফটার। হয়তো তুই বুঝিসনি বা আমি তোকে বোঝাতে পারিনি। আমার একটাই হ্যাপিলি এভার আফটারের স্বপ্ন ছিল, অ্যান্ড ইট ওয়াজ উইথ ইউ অ্যান্ড ইউ অনলি।
সো সরি বর্ণা, আই এম সো সরি। এই মুহূর্তে তোর কাছে ক্ষমা চেয়ে নেওয়া ছাড়া আমার আর কিচ্ছু করার নেই রে, জাস্ট কিচ্ছু করার নেই। সত্যি তোর আর কিচ্ছু করার নেই? আর ইউ শিওর? আলোক বর্ণার প্রশ্ন শেষ হতে না হতেই তিতলি বুঝতে পারে যে ওর ঘরের বন্ধ দরজায় কেউ যেন বারবার আঘাত করছে। তিতলি বুঝতে পারে তার পিসির মেয়ে অনবরত তাকে ডেকে চলেছে, হয়তো কোনো জরুরি কথা বলতে চাইছে। কিছুটা সময় নিয়ে তিতলি নিজেকে সামলে নেয়, তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। বর্ণাকে বলে কলটা কিছুক্ষণের জন্য হোল্ড করতে। বর্ণাও সম্মতি জানায়। দরজা খোলার সাথে সাথেই তিতলির পিসির মেয়ে নয়নিকা তিতলির হাতে একটা বড় এনভেলপ ধরিয়ে আবার চলে যায় বাকিদের সঙ্গে গল্প করতে। তিতলি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে এনভেলপের দিকে। এনভেলপটার উপরে বড় বড় করে লেখা, টু ডিয়ারেস্ট তিতলি, ভেরি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। এনভেলপটা খোলার সাথে সাথে তিতলির চোখে কান্না নেমে আসে শ্রাবণের ধারার মতো, ঝরতে থাকে অনবরত। এনভেলপের মধ্যে রয়েছে মুম্বাই যাওয়ার একটা ফ্লাইটের টিকিট, কিছু নগদ টাকা আর একটা ছোট্ট চিরকুট যেখানে সযত্নে লেখা রয়েছে, তোর কোনো অসুবিধে আমি কোনো দিন হতে দেব না, প্রমিস। তিতলির কান্না কিছুতেই থামতে চাইছে না। ঠিক এমন সময় ফোনের ওপার থেকে ভেসে এলো আলোকবর্ণার গলার আওয়াজ। আমি কথা দিয়েছিলাম তিতলি, আমি অপেক্ষা করব। আমি আমার দেওয়া কথা ভুলিনি রে। এই মুহূর্তে আমি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, অ্যান্ড অ্যাজ আই সেড, আমি অপেক্ষা করব, আমি অপেক্ষা করব তিতলি, আই প্রমিস, আমি অপেক্ষা করব। আমি দাঁড়িয়েছিলাম ছুঁড়ে ম্যাজিক চোখ তাকে যে চলে গেলে শীতে আরাম দেয় সেরকমই চাদর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে, এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়, এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়। এতক্ষণ শুনছিলেন সৃজা ঘোষের কলমে তুমি রবে নীরবে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আসছি ফিরে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।